আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। কথা বলবো দুর্বার রাজশাহী টিমটাকে নিয়ে এবং এই টিমটাকে নিয়ে মোটামুটি বলতে গেলে বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান আছেন বা বিপিএল যারা ফলো করেন বা বিপিএল কে যারা অনেক বেশি ভালোবাসেন তারা কিন্তু এই টিমটাকে নিয়ে প্রচুর সমালোচনা করেছেন এবং অনেকেই সেটাকে দুর্বার রাজশাহী না বলে অনেকেই দুর্বল রাজশাহী বলেছেন এবং সেই সাথে তাদের যে প্লেয়ার সিলেকশন ছিল সেটা নিয়েও কিন্তু অনেক বেশি প্রশ্নবিদ্ধ ছিল এবং সেই সাথে তাদের যে অ্যাক্টিভিটিসে অ্যাজ এ রাজশাহীর ফ্যান হিসেবে আমি কিন্তু অনেক বেশি হার্ড হয়েছিলাম। সেই সাথে আমার ভিডিওর যে কমেন্ট সেখানে কিন্তু অনেকেই সেটাকে দুর্বার রাজশাহী না বলে দুর্বল রাজশাহী বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত দুর্বার রাজশাহী কিন্তু দুর্বারের গতিতে তারা এগিয়ে যাচ্ছেন এবং তাদের দলে প্রায় 5 থেকে 7 জন ভালো মানের এবং টপ ক্লাস বিদেশি প্লেয়ার তাদের দলে ফিরেছেন। এখন এই 7 জন প্লেয়ারকে এটা নিয়ে আমি অনেক আগেও কথা বলেছি, বাট আজকে আমি নতুন করে কথা বলছি কারণ তাদের সাথে ডিলটা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এর আগের আমি ভিডিওতে আমি কথা বলেছি ফখরুজ্জামান এবং বেনি হাওয়েলকে নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমি তাদেরকে নিয়ে কথা বলবো না। বাকি যে 5 জন বা 4 জন ক্রিকেটারের সম্ভাবনা সবচেয়ে বেশি আছে দুর্বার রাজশাহীর জার্সিতে আগামী বিপিএল অর্থাৎ 2025-এর যে বিপিএল সেখানে অংশগ্রহণ করার জন্য। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমরা সবাই জানি যে গত 14 অক্টোবর বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয়ে গেছে এবং ড্রাফটের পরে রাজশাহী টিমটাকে নিয়ে মানুষ কিন্তু অনেক সমালোচনা করেছেন এবং এই সমালোচনা করার পিছনে অনেকগুলো কারণ ছিল। ড্রাফট থেকে মাত্র 11 জন দেশি ক্রিকেটার এবং 2 জন বিদেশি ক্রিকেটার, মোট 13 জন ক্রিকেটার নিয়ে তারা কিন্তু ড্রাফট থেকে উঠে আসে। অন্যান্য দল যেখানে অনেকগুলো প্লেয়ার কিনে মোটামুটি তাদের যে লোকাল ক্রিকেটারের যে একটা যে পজিশন ছিল বা যে প্লেসটা ছিল সেটা তারা মোটামুটি ফুলফিল করেছে, বাট রাজশাহী সেখানে মাত্র 11 জন লোকাল ক্রিকেটার তার দলে ফিরেছিলেন ড্রাফট থেকে। বাকি যে 2 জন ছিল বিদেশি সেখানে লাহিরুস সামারকন এবং সাদ নাসিম দুইজনই কিন্তু অখ্যাত ক্রিকেটার এবং দুইজনই কিন্তু তাদের নিজ নিজ দেশের ক্রিকেটে অতটা বেশি পরিচিত না এবং খুবই অখ্যাত 2 জন ক্রিকেটার। তো এই যে স্কোয়াডটা 13 জনের স্কোয়াডটা যখন তারা সামনে নিয়ে আসে এবং এইটার জন্য কিন্তু মানুষ অনেক বেশি সমালোচিত করেছে এই টিমটাকে এবং শেষ পর্যন্ত তারা 3 জন লোকাল ক্রিকেটারকে দলে ফিরেছেন। এর মধ্যে মিজানুর রহমান, জিয়াদুজ্জামান খান, আসাদুজ্জামান পায়েল, এই যে 3 জন ক্রিকেটারকে তারা দলে ফিরেছেন এটা আসলে তাদের জন্য ঘটছেন কারণ রাজশাহী টিমটা যখন প্রথম বিপিএল এ খেলতে যাবে এবং বিসিবি থেকে তাদের যে ওনারশিপ নিবে তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা লোকাল কিছু ক্রিকেটারকে তারা প্রমোট করবে এবং তারা সুযোগ দিবে। সেই ক্ষেত্রে তারা 3 জনকে সুযোগ দিয়েছেন। সেই 3 জনের নাম আমি আগেই বললাম। তো এখন তাদের দলের নতুন করে যে 5 জন ক্রিকেটারের সাথে কথাবার্তা বলছেন সেই 5 জন ক্রিকেটার কে, এখন এই 5 জনের খেলার সম্ভাবনা কতটুকু আছে আমি আপনাদেরকে আগেই বলেছি যে বেনি হাওয়েল এবং ফখরুজ্জামানের সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত। যদিও ফখরুজ্জামান ফুল সিজনের জন্য খেলবে না, তাকে হয়তো 4-5টা ম্যাচের জন্য পাওয়া যাবে এবং তার যে আইএল টি20 দল আছে হয়তো তিনি সেখানে ব্যাক চলে যাবেন। আর বেনি হাওয়েলকে হয়তো ফুল সিজনের জন্য পেতে পারে যদি সব চুক্তি সম্পূর্ণ হয় বা চুক্তিগুলো সব ডিল ডান হয়ে যায়, কারণ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্সও বেনি হাওয়েলকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন দেখার বিষয় যে বেনি হাওয়েল কোন দলের হয়ে খেলেন। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেখানে 5 জন বিদেশি প্লেয়ার দুর্বার রাজশাহী তারা দলে ফেরাচ্ছেন। সেই 5 জন বিদেশি প্লেয়ার কারা? প্রথম যে নামটা আসবে সেটা অবভিয়াসলি আমরা সবাই চিনি তাকে, সেটা হচ্ছে মোহাম্মদ হ্যারিস এবং ফখরুজ্জামান যেহেতু তিনি 4-5 ম্যাচের জন্য তিনি বিপিএল খেলতে আসবেন, এরপরে তিনি চলে যাবেন। সো তাকে মোটামুটি এখন বাতিলের খাতায় রাখলেও কিন্তু আমরা কি অবাক হব না, কারণ একটা প্লেয়ারকে 4-5 ম্যাচের জন্য নিয়ে এসে তাকে আবার ছেড়ে দিয়ে আবার নতুন করে একটা প্লেয়ারকে নিয়ে এসে সেই প্ল্যানটা নতুন করে গোছানো সেটা কিন্তু কোনো টিম ম্যানেজমেন্টই করতে চাইবে না। তো যেহেতু মোহাম্মদ হ্যারিস ওই টাইমে ফ্রি থাকবে, সো মোহাম্মদ হ্যারিসের সাথে তারা কিন্তু জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং যে কোনো মুহূর্তে হয়তো অফিসিয়াল ঘোষণা আসতে পারে যে তিনি দুর্বার রাজশাহীর হয়ে আগামী বিপিএল খেলবেন। এরপরের যে প্লেয়ারটা আছে সেটা হচ্ছে টম ব্রুস এবং টম ব্রুস সম্পর্কে আপনাদেরকে যদি আমি বলি তিনি নিউজিল্যান্ডের একজন ক্রিকেটার এবং গত বিপিএল এ তিনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর হয়ে খেলে গেছেন এবং তিনি মোটামুটি 9 ম্যাচে প্রায় 250-এর উপরে রান করেছেন। তার স্ট্রাইক রেট ছিল 128 এবং তার এভারেজ ছিল প্রায় 40-এর উপরে। সো মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে তিনি খুব ভালো করেছেন, একই সাথে তিনি উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবেও পরিচিত এবং তাকে নেওয়ার জন্য কিন্তু দুর্বার রাজশাহী অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার সাথে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত যদি তাকে দলে ফেরাতে পারে সেটা কিন্তু দুর্বার রাজশাহীর জন্য অনেক ভালো একটা সাইন হবে। এরপরে যে ক্রিকেটার সেটা হচ্ছে দোষান হিমন্ত এবং দোষান হিমন্ত সম্পর্কে আপনাদেরকে যদি বলি তাহলে দোষান হিমন্ত গত বছর তিনি সিলেট স্ট্রাইকার্স এর হয়ে 3 থেকে 4টা ম্যাচ খেলেছেন এবং সেখানে তিনি মোটামুটি ভালোই করেছিলেন, প্রায় 5 থেকে 6টা উইকেট পেয়েছিলেন এবং তিনি খুব ইকোনমিক্যাল বোলিং করতে পেরেছিলেন এবং সেই সাথে গত মাসে যে ইমার্জিং এশিয়া কাপ হলো সেখানকার তিনি টপ উইকেট টেকার এবং তাকে নিয়ে দুর্বার রাজশাহী ভালোভাবে মাঠে নেমেছে এবং তাকে দলে নেওয়ার জন্য যথাসম্ভব সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার সাথেও ডিলটা প্রায় 90% হয়ে গেছে, এখন 10% আছে এবং এটাও মোটামুটি ডিল হয়ে যাবে এবং বিপিএল এ ফুল সিজনের জন্য দোষান হিমন্তকে দুর্বার রাজশাহী পাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এরপরে যে নামটা আছে সেটা হচ্ছে মোহাম্মদ বিলাল খান, ওমান ক্রিকেটের একজন নিয়মিত ক্রিকেটার এবং তিনি মূলত লেফট আর্ম পেসার এবং তিনি গত আসরে বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর হয়ে খেলে গেছেন এবং সেখানে তিনি প্রায় 14 থেকে
15টা উইকেট নিয়েছেন এবং বিপিএল এর যে টপ উইকেট টেকার ছিল সেরা 5 জনের ভিতরে তার নাম ছিল এবং সেই সাথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের যে দলটা ছিল সেখানকার টপ উইকেট টেকার তিনিই ছিলেন এবং তিনি বল করেছেন প্রায় 7.28 ইকোনমিতে তিনি বল করেছেন এবং সেই সাথে তার যে স্ট্রং জোন সেটা হচ্ছে তিনি স্লগ ওভারে খুব সুন্দর বল করতে পারেন এবং এটা কিন্তু দুর্দান্ত কার্যকরী, সেটা আমরা কিন্তু গত বিপিএল এ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে সেটা আমরা দেখতে পেরেছি। তো বিলাল খানের সাথেও তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন এবং রাশিয়ার সবচাইতে একটা অ্যাপ্রোচ সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে যে তারা এমন কিছু ক্রিকেটার চাচ্ছেন যারা আসলে ফুল সিজনের জন্য খেলবেন, নট অনলি 4 থেকে 5টা ম্যাচ বা 2 থেকে 3টা ম্যাচ, এরকম প্লেয়ারে তারা খুব একটা পাত্তা দিচ্ছেন না বা তারা খুব একটা আলোচনা করছেন না। শুধুমাত্র যারা ফুল সিজন খেলতে পারবে তাদের সাথেই তারা যোগাযোগ করছেন। এটি কিন্তু দুর্বার রাজশাহীর জন্য অনেক ভালো একটা সাইন, এটি কিন্তু আমরা সবাই জানি। এরপরে যে ক্রিকেটারের নাম আমরা অনেক আগে ঘোষণা করেছিলাম, যে আমি নিজে অনেকবারই বলেছিলাম যে মার্টিন গাপটিলের সাথে দুর্বার রাজশাহী তারা যোগাযোগ করছেন, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যখন বিপিএলটা শুরু হবে তখন ঠিক তার কিছুদিন পরে নিউজিল্যান্ডের ঘরোয়া লিগ এবং সবচেয়ে বড় লিগ সেটা হচ্ছে সুপার স্ম্যাশ, সেটাও কিন্তু শুরু হবে এবং সেটাও টি20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবং সেখানে মার্টিন গাপটিল তার নিজস্ব যে শহর আছে সেই শহরের একটা দল আছে, সেই দলের হয়ে তিনি খেলেন। এর সাথে টম ব্রুস তিনিও কিন্তু সেখানে খেলেন, বাট যদি বাইরের লিগে তারা চান্স পায় নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার, তাহলে কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে এনইউসি দেওয়া হয় এবং তাদেরকে বাইরে খেলতে দেওয়া হয়। এটা কিন্তু কোনো বড় ধরনের ঝামেলা না, কিন্তু ঝামেলা একটাই, সেটা হচ্ছে যে মার্টিন গাপটিল তিনি মূলত ফুল সিজন খেলবেন না, তিনি হয়তো 4 থেকে 5টা ম্যাচ তিনি খেলতে পারেন এবং সেই জন্য তিনি 80 লক্ষ টাকার একটা প্রস্তাবনা দুর্বার রাজশাহীকে দিয়েছেন যে তারা যদি মার্টিন গাপটিলকে বিপিএলে পেতে চায় তাহলে তাকে 80 লক্ষ টাকা দিতে হবে এবং 80 লক্ষ টাকার বিনিময়ে তিনি হয়তো 4 থেকে 5টা ম্যাচ খেলতে পারে। এখন দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট এটা চিন্তা করতেছে যে একটা প্লেয়ারের পিছনে যদি 80 লক্ষ টাকা খরচ করে এবং তিনি যদি 4 থেকে 5টা ম্যাচ খেলে যান তাহলে এরকম প্লেয়ার আমরা আসলে চাই না এবং হয়তো খুব সম্ভবত ডিলটা এখানেই ক্যান্সেল হয়ে যাবে, এটা মোটামুটি নিশ্চিত করা বলাই যাচ্ছে। কারণ এই দুর্বার রাজশাহী অন্তত এই ভুলটা করবে না, যে ভুলটা আসলে অনেক বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে দলটা। সো এই হচ্ছে সর্বশেষ অবস্থান এবং দুর্বার রাজশাহী টিমটাকে নিয়ে মানুষ যে ট্রোল করেছিল এবং মানুষ যে অনেক সমালোচনা করেছেন, আমি নিজেও একটা ভিডিওতে সমালোচনা করেছিলাম, কারণ এটা মনের দুঃখে করেছিলাম। কারণ রাজশাহী টিমটা প্রায় 5 বছর পরে বিপিএলে ফিরছে এবং ফেরার পরে যে টিমটা গড়েছেন তারা, এটা আসলে হাস্যকর বিষয় ছিল, কিন্তু তাদের দলে যে পোটেনশিয়াল কিছু প্লেয়ার ছিল সেটা কিন্তু আমরা ভুলে গেলে চলবে না। সেখানে তাসকিন আহমেদের মতো দেশের পেসার আছে এবং সেই সাথে অভিজ্ঞ পেসার শফিল ইসলাম আছেন এবং উদীয়মান ক্রিকেটার এবং টি20-র আগামীর স্টার আমরা যাকে ভাবছি জিসান আলম তিনি আছেন, ইনামুল হক বিজয় আছেন, তিনি ঘরোয়া লিগে ভুরি ভুরি রান করে যাচ্ছেন, সেই সাথে ইয়াসির আলী চৌধুরী রাব্বি আছেন এবং টিমের ক্যাপ্টেন এবং উইনিং টিমের ক্যাপ্টেন আকবর আলী আছেন এবং সেই সাথে হাসান মোরাদের মতো বোলিংরা কিন্তু দুর্বার রাজশাহীর যে স্কোয়াড সেখানে তারা কিন্তু অলরেডি আগে থেকে আছেন এবং সেই সাথে সানজামুল ইসলামের মতো অভিজ্ঞ স্পিনারও কিন্তু দুর্বার রাজশাহীর ডেরাই কিন্তু আছে। সো দুর্বার রাজশাহীকে যারা দুর্বল রাজশাহী বলে এতদিন পর্যন্ত ট্রোল করে আসছিলেন তাদের সাথে মাঠে দেখা হবে এবং মাঠে আমরা প্রমাণ করে দিব যে দুর্বল রাজশাহী অলওয়েজ দুর্বলই থাকবে এবং দুর্বল রাজশাহী কোনো সময় দুর্বল হবে না এবং দুর্বল রাজশাহী সবসময় চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্যই খেলবে এবং দুর্বল রাজশাহী সবসময় ভালো খেলার জন্যই ভালো ভালো প্লেয়ারকে নিয়ে আসবে। এবং আমাদের কাছে সর্বশেষ যে আপডেট আছে সেই আপডেটটা আমি যদি আবার প্রিভিউ করি তাহলে আপনাদের সামনে একটা নিউজ আসবে, সেটা হচ্ছে তারা মোহাম্মদ হ্যারিজের সাথে কথা বলছে, দিন তারা বিলাল খানের সাথে কথা বলছে, দোষান হেমন্তের সাথে কথা বলছেন, টম ব্রুজের সাথে কথা বলছেন এবং সর্বশেষ তারা যদি কোনোরকমভাবে মার্টিন গাপটিলের সাথে ডিলটা কমপ্লিট করতে পারে তাহলে হয়তো বিপিএলে দুর্বার রাজশাহীর জার্সিতে আমরা মার্টিন গাপটিলকেও দেখতে পারবো। এবং আপনাদের আমি মতামত চাচ্ছি যে এই যে 5 জন ক্রিকেটারের আমি নাম বললাম, এই 5 জনের ভিতরে অন্তত 4 জন শিওরলি খেলবে এবং কোন 4 জনকে বিপিএলে দুর্বার রাজশাহীর জার্সিতে দেখলে অন্তত আপনি অনেক বেশি খুশি হবেন এবং যারা এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে আইএল টি20 বা এসএ টি20 বা অন্য কোনো লিগের সাথে তারা চুক্তিবদ্ধ নেই, এরকম কোনো ক্রিকেটার যদি থেকে থাকে তাহলে আপনি চাইলে কিন্তু সেটা কমেন্ট বক্সে মেনশন করতে পারেন এবং সেটা নিয়ে আমি হয়তো পরের ভিডিওতে কথা বলবো। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।